ওরে, এই ফসলের জন্য এত খাটিস না। এ যা অবস্থা দেখছি, মনে তো হচ্ছে না যে ফসল তেমন ফলবে বলে অযথা খাটছিস। একটু চেষ্টা করেই দেখি না। তাছাড়া ধার দেনা করে চারা কিনেছি, ফসল না ফললে যে হবে না। চারদিকে অনেক ধার হয়ে গেছে, সেটা না মেটালে এবার যে টেকা দায় হয়ে যাবে আমার। দেখো কতদূর কি পারো। ফসল হয় না তবুও যে কেন ধার দেনা করে প্রতি বছর চাষ করতে যাস কে জানে। রক্তেই যে আমি এক চাষি, সেখানে দাঁড়িয়ে অন্য কোনো কাজই যে আমি করতে পারি না। আর প্রতি বছর চাষ করতে গেলেও ভাগ্য একেবারে সাথ দেয় না। আর যাই হোক, আর দেখ কি করবি। শুধু একটা কথাই বলবো, সব কাজ সবার জন্য হয় না। আরে কি গো বিমল ভাই, কি খবর? এই তো দাদা, তা তুমি হঠাৎ এখানে? কি ব্যাপার? সে তো বুঝতেই পারছি যে আমাকে দেখে তোমার খুব একটা ভালো লাগছে না। না না, তা নয়। থাক থাক, বুঝি, সবই বুঝি। হ্যাঁ, যাই হোক, যেটা বলতে এলাম বলি। এই আমার টাকাটা কবে পাবো শুনি? দিয়ে দেব, আমি এবার ফলন হলেই দিয়ে দেব। সে তো 2 বছর ধরেই শুনে যাচ্ছি, আর তোমার ফলন আর ভালো হচ্ছে না, আর আমি ওর টাকাও পাচ্ছি না। না না, এবার টাকা দিয়ে দেব দাদা, আমি কথা দিচ্ছি। এই তোমাকে শেষ সুযোগ দিলাম, আমি আবার 2 মাস পর আসবো। তখন আবার টাকা না পেলে তোমাকে এই বাড়ি ছাড়া করবো, আমি বলে দিয়ে গেলাম। হ্যাঁ, দেখতে দেখতে 2 মাস কেটে গেল, ফসল তোলার সময়ও চলে এলো। কিন্তু প্রতিবারের মতন এবারও বিমলের ফসল তেমন ভালো হলো না। যেটুকু ফসল ফলে আছে সেগুলো আর যাই হোক বিক্রি করার মতন নয়। কি যে করি, এ যা ফলন হয়েছে তাতে না হয় আমার নিজের খাওয়ার মতন চলে যাবে, কিন্তু মহাজনদের টাকা শোধ করব কি করে? কি আর করি, বাড়ির দিকেই রওনা দিই। মহাজনদের যে কি বলবো তা বুঝতেও পারছি না। বলি এই যে বিমল ভাই, ঘর থেকে বেরাও দেখি। আর তাড়াতাড়ি আবার টাকাটা দাও। হ্যাঁ হ্যাঁ, আজকাল করে অনেক ঘুরিয়েছো। হ্যাঁ, এবার টাকাটা ছাড়ো তো দেখি। আমাকে তো শেষ 2 বছর ধরে ঘুরিয়ে যাচ্ছ, আজ আর টাকা না নিয়ে নড়বো না। এই যে উনি এত করে বেরিয়েছেন, বলি এবার আবার টাকাটা দাও তো দেখি। আসলে বলছিলাম যে আমার না এবারও ফসল একেবারেই ভালো হয়নি, তাই যদি আরেকটু। আরেকটু মানে কি? আরেকটু মানে কি? তুমি কি আমাদের সাথে মজা করছো নাকি? আজ এই সমস্যা, কাল সেই সমস্যা, নাটক করার জায়গা পাও না নাকি? আমরা অত কথা জানি না, আমাদের এক্ষুনি টাকা চাই, ব্যাস। এখন আমি টাকা কোথা থেকে পাবো বলো? আমার কাছে সত্যিই টাকা নেই। আমি আগেই বলেছিলাম, এবার টাকা না পেলে তোমার বাড়ি বেচে হলেও আমি সেই টাকা তুলবো, সেটা নিশ্চয়ই ভুলে যাওনি। না না, এমন করো না দাদা। আমি জানি আমি অনেকদিন ধরে তোমার টাকা দিচ্ছি না, কিন্তু বাড়ি নিয়ে নিলে আমি থাকবো কোথায়? সেটা তো আমার দেখার বিষয় নয়। টাকা মারার আগে এটা মনে ছিল না যে কোথায় থাকবে? কোথায় বাড়ি না থাকলে কোথায় থাকবে সেটা তো এখন তোমার ব্যাপার। না না, দয়া করে এমন করবেন না। আমার সব জিনিস বের করে দেবেন না। একটাবার আমার কথাটা শুনুন। ওই তোরা যা তো, ভেতরে গিয়ে যত জিনিসপত্র আছে সব টেনে বের করে ফেলে দে। না না, দয়া করে এমন করবেন না। আমার সব জিনিস বের করে দেবেন না। একটাবার আমার কথাটা শুনুন। এই সব বের করা হয়েছে তো? হ্যাঁ কর্তা, ভেতরে আর কিছুই নেই। এই আমি দরজায় তালা দিয়ে দিলাম, তার সাথে তোকে আরো 3 মাস সময় দিলাম। যদি তার মধ্যে আমার পুরো টাকা না পাই, তাহলে তোর এই জমি বিক্রি করে যা টাকা হবে সেটাই আমরা ভাগ করে নিয়ে নেব। হ্যাঁ, এটা ভালো প্রস্তাব, এতে আমার কোনো আপত্তি নেই। এবার আমি কোথায় যাব, কি করব, কি খাবো? আর মাথার উপরে ছাদ ছাড়া মাছ বইবা কিভাবে, কিছুই যে বুঝতে পারছি না। না, এখন যা অবস্থা, তাতে করে আমাকে এই বাড়ির আশা এমনিতেও ছেড়ে দিতে হবে। তার চেয়ে বরং দেখি পাশের গ্রামে গিয়ে হলেও নিজের জন্য অন্তত একটা থাকার ব্যবস্থাটুকু করি, তারপর না হয় দেখবো কি করা যায়।
কে কে ওখানে? বিমল ধীরে ধীরে ঝোপের দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখলো একটা ছোট্ট মেয়ে ভয়ে কুঁকড়ে বসে আছে। এ কি? কে তুমি? এই জঙ্গলের মাঝে কি করছো? আমি আমি পথ হারিয়ে ফেলেছি। তোমার বাড়ি কোথায়? ওই পাশের গ্রামে, কিন্তু আমি রাস্তা চিনতে পারছি না। কেউ এমন একা একা জঙ্গলে ঢোকে নাকি? আমি বুঝতে পারিনি আমার খেলার বল এখানে চলে এসেছিল, সেটা আনতে এসে এতটা ভেতরে চলে এসেছি, এখন আর বেরোতে পারছি না। মেয়েটার অবস্থা দেখে বিমলের মায়া হলো। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে তোমার গ্রামে পৌঁছে দিই। সত্যি? হ্যাঁ, ভয় পেও না। বিমল তখন মেয়েটাকে নিয়ে জঙ্গলের পথ ধরে এগিয়ে চলল। তুমি অনেক কষ্টে আছো তাই না? হ্যাঁ, কিন্তু তুমি এসব জানলে কি করে? আমি সব জানি, কিন্তু সবাই তো নিজের কষ্ট নিয়েই ভাবে, কিন্তু তুমি নিজের কষ্ট ভুলে আমাকে সাহায্য করলে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? কারণ এখানেই আমার কাজ শেষ। মানে কি কাজ? এরপর মেয়েটা ধীরে ধীরে আলোতে ঢেকে যেতে লাগলো। বিমল চারিদিকে আলো ছাড়া আর কিছুই দেখতে পারছিল না। কে তুমি? কে? আমি এই জঙ্গলের রক্ষাকর্ত্রী। এখানে যারা আসে আমি তাদের প্রত্যেকের মন পরীক্ষা করি, তুমিও তাদের মধ্যেই একজন। এসব তুমি কি বলছো? তুমি ভালো মানুষ, আজ তুমি বিপদে পড়েছো ঠিকই, কিন্তু তোমার এই কষ্ট বেশি দিন থাকবে না। মাটির ওপর হঠাৎ একটা পুঁতির মালা দেখা গেল। এটা তোমার কাছে রাখো। এটা তোমার কাছে থাকাকালীন তোমার সদ্গুণের জন্য তুমি মানুষের কাছ থেকে সাহায্য পাবে। তবে হ্যাঁ, তুমি তোমার জীবনে সফল হয়ে যাবার পর এই মালা নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। এটা কি সত্যি ঘটলো? বিমল অবাক হয়ে মালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা হয়ে যাচ্ছে মনে হয়। না, আজকে অন্য গ্রামে যাওয়া হবে। সন্ধ্যাবেলায় থাকাটা এখানে বিপজ্জনক হতে পারে। যাই, আমি বরং গ্রামের দিকেই ফিরে যাই। কাল সকালে কিছু একটা না হয় ব্যবস্থা করব। জঙ্গল থেকে বেরিয়ে বিমল গ্রামে ঢুকে পড়েছে। মনে মনে ঠিক করেছিল আজকের রাতটা নিজের বাড়ির সামনে বসেই কোনো রকমে কাটিয়ে দেবে। এমন সময় তার রবির সাথে দেখা হলো। সেই সকাল থেকে তেমন কিছুই খায়নি। মনে তো হয় না আজ রাতেও কোনো খাবার জুটবে। আপাতত কোনো রকমে রাতটা কাটাই, তারপর কাল দেখা যাবে। এই বিমল, তুই কোথায় গেছিলি রে? আমি তো খবর পাওয়া মাত্রই তোদের বাড়ি গেলাম, কিন্তু তোর কোনো দেখাই পেলাম না। দেখা পাবি কি করে বল? আমাকে তোমার বাড়ি থেকে বের করে দিল। তাই ভাবছিলাম পাশের গ্রামে গিয়ে যদি কোনো কাজ বাজ করা যায়, কিন্তু এখন অনেক সন্ধে হয়ে গেছে। জঙ্গলে থাকাটা ঠিক হবে না, তাই ফিরে এলাম। কিন্তু এখন যাবি কোথায়? আর তোর বাড়িতে তো তালা দেওয়া। হ্যাঁ জানি, আজকে রাতে ওখানে কাটিয়ে কালকে পাশের গ্রামে গিয়ে কাজ করে টাকা জমিয়ে পাওনাদারকে শোধ করব। খাবি কি সেটা আগে ভাব। খাবার ঠিক কোনো না কোনোভাবে চলে যাবে, কিন্তু টাকাটা শোধ না করলে আমার জমি বাড়ি কিছুই পাবো না। শোন বিমল, আজ রাতে তুই আমার বাড়িতে চল। যা হয়েছে হয়েছে, অন্তত পেট ভরে খেয়ে একটু বিশ্রাম তো নিতে পারবি। না রে, তোর বাড়িতে গিয়ে আর তোদের অসুবিধা বাড়াবো না। এমনিতেই গ্রামের সবাই আমাকে অবিশ্বাস করে। আরে ধুর, কে কি ভাববে যে না আমার কি? আমি তো তোকে আমার বাড়ি নিয়েই যাব বলছি। চল চল বলছি। ঠিক তখনই গ্রামের রাস্তা দিয়ে একজন বয়স্ক লোক হাঁটতে হাঁটতে আসছিলেন। তিনি গ্রামের জমিদার বাড়ির পুরনো কর্মচারী গোপাল কাকা। কি ব্যাপার রবি? আরে কাকা, আর বলবেন না। বিমলের অবস্থা তো জানেনি। পাওনাদারের আজ ওর বাড়িতে তালা মেরে দিয়েছে। হ্যাঁ, সব তাই তো শুনলাম। ইনিও নিশ্চয়ই ভাবছে আমি সবার টাকা মেরে দিই।
গোপাল কাকা একটু চুপ করে বিমলের দিকে তাকিয়ে রইলেন। ঠিক তখনই বিমলের গলায় থাকা পুঁতির মালাটা হালকা করে ঝিলিক দিয়ে উঠল। এই শোন বিমল, আজ বিকেলে একটা খবর পেলাম, এই জমিদার বাড়ির পুকুরটা নাকি অনেকদিন পরিষ্কার করা হয়নি। একজন পরিশ্রমী লোক দরকার কাজটা করা। বাহ, এ তো ভালো কথা। হ্যাঁ, তা যদি তুই কাজটা করিস তাহলে শুধু মজুরি না, জমিদার বাবু খুশি হলে আরো সাহায্য করতে পারেন। আমি আমি কি পারবো কাকা? আর সারা গ্রামের সবাই আমাকে নিয়ে যা বলছে, তারপর কি উনি আমাকে বিশ্বাস করবে? আরে হ্যাঁ, করবে। তুই আমার লোক হিসেবে গিয়ে কাজ করিস, উনি অত চিনতে পারবে না তোকে। বিমল একটু অবাক হয়ে গেল, কারণ গ্রামের অনেকেই তার অবস্থা জানলেও কেউ কখনো তাকে কাজের কথা বলেনি। দেখেছিস, এটাই তো ভাগ্য ঘোরা বলে। ঠিক আছে কাকা, আমি কাল সকালেই চলে যাব। একটু তাড়াতাড়ি আসবে। আগে জমিদার বাবুর সাথে কথা বলবো, আর তারপর তুই কাজ শুরু করবি, কেমন? বিমল মনে মনে ভাবল, সারাদিন এত বিপদের পর হঠাৎ করে এমন সুযোগ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যেই ভাগ্য এতদিন তাকে ডুবিয়েছে, সেই ভাগ্যই যেন হঠাৎ করে খুলতে শুরু করলো। এটা কি সেই মালার প্রভাব? কি দেখছিস? চল, যাবি না আমার সাথে? কিছু না, হ্যাঁ চল। পরের দিন ভোর হতেই বিমল গোপাল কাকার সাথে জমিদার পুকুরের কাছে এসে পৌঁছলো। বড় পুকুরটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয়নি, চারিদিকে কচুরিপানার ময়লা জমে আছে। কাকা, তুমি বলেছিলে কাজের লোক এনেছো, তা কই সে? হ্যাঁ বাবু, এই হচ্ছে বিমল। ও পরিশ্রমী ছেলে, গরিব ঠিকই, কিন্তু কাজে একদম ফাঁকি দেয় না। এই ছেলেটা, আমি তো শুনেছি গ্রামের লোকেরা বলে নাকি ধার করে টাকা ফেরত দেয় না। এমন লোককে আমি কিভাবে বিশ্বাস করব? আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, তাতে আমার কিছু বলার নেই বাবু, কিন্তু একটা সুযোগ দিলে আমি আমার কাজ দিয়ে প্রমাণ করব। ঠিক তখনই বিমলের গলায় থাকা পুঁতির মালাটা হঠাৎ করে হালকা আলোতে ঝিলিক দিয়ে উঠল। বাবু, মানুষের কথা শুনে বিচার করলে তো ভুলও হতে পারে। একবার কাজটা করতে দিন না, ভালো না লাগলে না হয় আপনি টাকা দেবেন না। আচ্ছা বেশ, তবে ওই কথাই রইল। এরপর বিমল পুকুর পরিষ্কার করার কাজ শুরু করলো। কচুরিপানা তুলে কাদা সরিয়ে একাই প্রাণপণে কাজ করতে লাগলো। অনেকক্ষণ ধরে কাজ করতে করতে হঠাৎ বিমলের চোখে পড়ল কাদার ভেতর কিছু একটা চকচক করছে। এটা আবার কি? মনে হচ্ছে খুব দামি জিনিস, নিশ্চয়ই জমিদার বাবুর। না, এটা যেহেতু আমার নয়, তাই যাই আগে জমিদার মশাইকে ফেরত দিয়ে আসি। বাবু, এই পুকুর পরিষ্কার করতে গিয়ে এটা পেলাম। এটা তো আমার বাবার পুরনো আংটি, মানে বাবার শেষ স্মৃতি। আমি সবসময় আঙুলে পড়ে থাকতাম, কিন্তু যদিও এটা কয়েক মাস আগে হারিয়ে গিয়েছিল। আচ্ছা, তুমি তো চাইলে এটা নিজের কাছেও রেখে দিতে পারতে, কেউ জানতোও না। আমি গরিব হতে পারি বাবু, কিন্তু চোর নই। বিমল, আজ তুমি আমাকে বুঝিয়ে দিলে মানুষের আসল পরিচয় তার সততাই। তাই আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। জমিদার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে ঘরের ভেতরে গিয়ে ছোট্ট কাঠের বাক্স নিয়ে এলেন। বিমল, আজ তুমি আমাকে বুঝিয়ে দিলে মানুষের আসল পরিচয় তার সততাই। তাই আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। ভেতরে একটা পুরনো তামার তাবিজ ছিল, দেখতে সাধারণ হলেও তার উপর অদ্ভুত নকশা খোদাই করা। এটা আমার দাদুর সময়কার জিনিস। তিনি বলতেন এই তাবিজের একটা বিশেষ গুণ আছে। কি গুণ বাবু? এই তাবিজ যার কাছে থাকবে, সে যদি সৎ আর পরিশ্রমী হয়, তাহলে তার পরিশ্রম কখনো বৃথা যাবে না। তার কাজের ফল একদিন না একদিন ভালোই হবে। হ্যাঁ, আমার কাছে এর কোনো মূল্য নেই, কারণ জমিদারি চালাতে গেলে অনেক সময় কঠিন সিদ্ধান্ত নিতে হয়। সব সময় সততার পথে থাকা সম্ভব নয়। তাই তুমি এটা রাখো। আজকে তুমি আমার জীবনের একটা মূল্যবান জিনিস আমাকে যেমন ফিরিয়ে দিলে,
তেমন আমিও তোমাকে আমার একটা মূল্যবান জিনিস দিলাম, সবসময় এটা আগলে রেখো। আপনার এই জিনিস আমার কাছে সব সময়ের জন্য সুরক্ষিত থাকবে। আর আমি যে কিভাবে আপনাকে ধন্যবাদ দেব তা আমি সত্যিই জানি না। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, শুধু মনে রেখো নিজের সততা সারা জীবন এইভাবেই ধরে রাখবে। বেশ, তাহলে আমি বাকি কাজটা সেরে নিই। পরের দিন ভোরে বিমল আগের দিনে জমিদার বাবুর কাছ থেকে পাওয়া টাকাটা দিয়ে মনে মনে আবারও একবার চাষ করার চেষ্টা করবে কিনা ভাবছিল। আর একবার কি সাহস করে এই টাকা দিয়ে কিছু চারা কিনে চাষ করার চেষ্টা করব? কি রে, কি ভাবছিস? না, ভাবছি জমিদার বাবু যে টাকাটা দিয়েছিল সেটা দিয়ে কি করব। একদিনের পারিশ্রমে এমন কিছু টাকা তো নয়। হ্যাঁ, ঠিকই বলেছিস। তাহলে আমি বরং টাকাটা রেখে দিই, পাওনাদারদের টাকা শোধ করার সময় ওর সাথে জুড়ে দেব। হ্যাঁ, সেটাই ভালো হবে। ভাবছি আর একবার চাষ করার চেষ্টা করে দেখব। আবার সেই চাষের পেছনে ফালতু টাকা খরচ করছিস। দেখছিস তো বিমল তোর হাতে সব ফসল টসল ফলছে না। হ্যাঁ, কিন্তু মন যে মানতেই চায় না। প্রতিবার মনে হয় এবার হয়তো সব ঠিক হবে। দেখ, যা ভালো বুঝিস কর। যাই, একটু বের হই, যদি কোনো কাজের খোঁজ পাই। না থাক, এবার আমি এই টাকা চারা কেনার পেছনে নষ্ট করব না। আগে আমার নিজের বাড়িটা বাঁচানো বেশি দরকার। বাবার ভিটেটা যেভাবে হোক আমাকে বাঁচাতেই হবে। এ কি, উনি এমন অবস্থায় এখানে কি করছেন? দেখে তো বেশ অসুস্থই মনে হচ্ছে। ও দিদা, আপনি ঠিক আছেন? আর এখানে এমন একা কি করছেন? ও বাবা গো, আমার শরীর খানা মোটে ভালো নেই, মাথা খানা বড্ড কষ্ট হচ্ছে, ভালো করে তাকাতেও পারছি নে। ওনাকে দেখে তো মনে হচ্ছে না ওনার কাছে টাকা আছে বলে। ও দিদা, তোমার কাছে টাকা আছে? তাহলে তোমাকে বদ্যির কাছে নিয়ে যেতাম। আমি বাবা তার কাছে ভিক্ষা চেয়ে খাই, আমি আর টাকা কোথায় পাবো? কাল থেকে এমনকি সেইভাবে খাওয়াও হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে নিজের দায়িত্ব নিয়ে আপনাকে বদ্যির কাছে নিয়ে যাব। যা যা ওষুধ লাগবে সেটাও যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব। আপনি চিন্তা করবেন না, আপনি ঠিক হয়ে যাবেন। বিমল বুড়িকে সাথে নিয়ে বদ্যির কাছে গেল। সেখানে বুড়ির চিকিৎসা করা হলো এবং কিছু ওষুধও তাকে দেওয়া হলো। বিমল সেই ওষুধগুলো কিনে দিল বুড়িকে। এখন আপনি থাকবেন কোথায়? আমার তো নিজেরই থাকার জায়গা নেই, এবার আপনাকে কোথায় রাখবো? আমার টাকা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বাবা, তুমি এমনি আমার জন্য অনেক করলে। নিজের কাছে থাকা শেষ টাকাটাও আমার জন্য খরচ করে দিলে, আর তোমার এই গুণের জন্য তুমি পুরস্কারও পাবে। মানে কি পুরস্কার? আমি কোনো পুরস্কারের আশা এসব করিনি। আমি বহুকাল এই বুড়ি বেসেছিলাম, নিজের পাপের শাস্তি ভোগ করছিলাম। তোমার মতন স্বার্থহীন মানুষ আমাকে বাঁচালে তবেই আমার মুক্তি লেখা ছিল, তাই আজকে আমি মুক্তি পেলাম। আপনি আপনি কে? আমি সেই বুড়ি ছিলাম যাকে তুমি এত সাহায্য করলে। তোমার জন্য আমি মুক্তি পেলাম। এখন আমি তোমার সাহায্যের জন্য এক ছড়া ধানের চারা দিচ্ছি। ধানের চারা? কিন্তু আমি চাষ করলে যে কোনো ফসলই হয় না, তাই আমি চারা কিনবো ভেবেও কেনার সাহস পেলাম না। আমি সবই জানি, কিন্তু এই চারা শুধু ধানের জন্য নয়, এটা তোমার সততা, নিষ্ঠা ও পরিশ্রমের ফল হিসাবে কাজ করবে। এই চারার মাধ্যমে একদিন তুমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠবে। তোমার জীবন বদলে যাবে। হয়তো এই চারা সত্যি আমাকে সাহায্য করবে। আমি এটাকে যত্ন সহকারে লাগাবো। পরি ধীরে ধীরে আলোর মাঝে অদৃশ্য হয়ে গেল, আর ধানের চারাও মাটিতে এসে পড়ল। বিমল নিজেকে সান্ত্বনা দিয়ে বলল,
না, এবার আমি আমার সর্বস্ব চেষ্টা করব। আমার এই খারাপ কপালে এখন এতবার যখন জাদুকরি ঘটনা ঘটেছে, তাহলে একবার না হয় চেষ্টা করে দেখি কি হয়। পরের দিন সকাল হতেই বিমল জমিতে এসে বীজ পোঁতা শুরু করলো। এবার সে প্রতিটি চারা যত্ন করে লাগাচ্ছে। এতবার চেষ্টা করলাম, তাও কিছু হলো না। এই আমার শেষ চেষ্টা। ওই পরীর দেওয়া আশীর্বাদ নিশ্চয়ই মিথ্যে হবে না। কি হলো, আমি তো আগেও এমন চারা লাগিয়েছি, কই চারাগুলো তো এমন ঝলক দেয়নি। তবে আজ কিভাবে? আবারও সেই একই ঝুঁকি নিলি? দেখি কি হয়। এই চারাগুলো কেমন যেন অন্যরকম একটা আলো ছড়াচ্ছে মনে হচ্ছে না? কি জানি, আমার তো একই লাগছে। এসব বাদ দে, চল বাড়ির দিকে যাওয়া যাক। চল। দেখতে দেখতে কয়েক সপ্তাহ কেটে গেল। এরই মধ্যে বিমলের জমি সবুজে ছেয়ে গেছে। চারাগুলো অনেক বড় হয়ে গেছে, সেই গাছগুলোতে ফুলে ভরে উঠেছে। এবার যে সত্যিই সব ঠিকঠাক আছে, ভগবান করুক এই ক্ষেত যেন এমনই থাকে। কি ব্যাপার? আমাদের টাকা মেরে আবার কার কাছ থেকে টাকা নিয়ে চাষ করছো তুমি? আমি কারোর থেকে টাকা নিইনি, এটা আমার নিজের টাকা। তোর কাছে নাকি কোনো টাকাই ছিল না, এখন অমনি অমনি নিজের কাছে টাকা হয়ে গেল? হ্যাঁ, ছিল না। এটাকে আমি জমিদার বাবুর পুকুর পরিষ্কার করে পেয়েছি। ও, টাকা পেয়ে সেই টাকা শোধ না দিয়ে তুই এইসব করছিস? ওই কটা টাকা পেয়েছিলাম, ওটা কি আর শোধ দিতাম? ওতে তো কিছুই হতো না। তাই তো ওটা কাজে লাগিয়ে এমন ব্যবস্থা করেছি যাতে পুরোটাই একেবারে শোধ দিতে পারি। না, একটু দেখছি এবার ভালোই ফসল হয়েছে। এমন চলতে থাকলে তো টাকা শোধ করে দেবে। এই কটা টাকার চেয়ে ওই বাড়ির দাম অনেক বেশি। না 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 না, ওই বাড়ি হাতছাড়া করা যাবে না। আমি এবার আপনাদের সব টাকা শোধ করে দেব, আপনারা চিন্তা করবেন না। টাকা পরে, শোধ করার আগে তোমার এই চাষ করার নেশা আমি শেষ করব। মানে এ কি? আপনি এ কি করছেন? এমন করবেন না। পাওনাদার কোনো কথা শুনতে চায় না। এরই মধ্যে বিমলের হাতে থাকা সেই তামার তাবিজটা হঠাৎই গরম হয়ে ওঠে। তার সাথে সাথে শান্ত বিমলও প্রচন্ড রেগে যায়। শেষে সে পাওনাদারের সামনে গিয়ে তার পথ আটকে বলে, কি হচ্ছেটা কি? আপনি তো ভুলে যাচ্ছেন, আমার বাড়ি আপনার দখলে থাকলেও আমার জমি কিন্তু আপনাদের দখলে নেই। তাহলে কোন সাহসে আমার ক্ষেতের ফসল নষ্ট করছেন? তোর তো সাহস কম না, গলা দেখছি বিশাল বেড়েছে। হ্যাঁ, অনেক আগেই হয়তো এটা করা উচিত ছিল। আপনি যদি এক্ষুনি আমার জমি থেকে বেরিয়ে না যান, তাহলে আমি জমিদারের কাছে গিয়ে আপনার নামে নালিশ করবেই বলে দিলাম। দাদা, এখান থেকে চলুন। শুনেছি বিমল নাকি জমিদার বাবুর পুরনো কোনো আংটি খুঁজে দিয়েছে। তারপর থেকে ওই জমিদার বাবুর খুব প্রিয় মানুষ হয়ে গেছে। অযথা তাই এখানে আর ঘাটে ওকে লাভ নেই, বুঝলে? তোকে দেখে নেবো আমি। আজ যে গলাবাজি করলি তার ফল তোকে ভুগতে হবে। আমি এতক্ষণ এত ধৈর্য ধরে কাজ করলাম, তাহলে যে আমার কখনো মাথা গরম হয় না, সে আমি এত রেগে গেলাম কিভাবে কি জানি। আর এই তাবিজটাই বা কেন তো গরম হয়ে আছে? দেখ রবি, এতদিন পর আমার মনের স্বাদ পূরণ হয়েছে। আমি কোনোদিনও ভাবিনি যে আমার ক্ষেতেও এত ফসল হতে পারে। শুধু তো ফসল হয়নি, এ যেন ক্ষেত জুড়ে একবারে ধান উপচে পড়ছে। আচ্ছা রবি, এই ধান বিক্রির টাকা দিয়ে সুদ সমেত দুইজন পাওনাদারের টাকা শোধ করে আমি আমার বাড়ি ছাড়িয়ে নিতে পারবো না? হ্যাঁ রে হ্যাঁ, বরং আরো টাকা হয়তো থেকে যাবে। আজকে ধান কাটবো, কিন্তু কিনবে কে? বাবু, আপনি এখানে? আমার কি সৌভাগ্য! আমি যেখানে এমনি এমনি আসিনি, তোমার খেতে এত ধান হয়েছে তাই দেখে এলাম। এই গ্রামের সবাই জানে জমিদারের পাশাপাশি আমার চালের ব্যবসা আছে। শহরে চাল যাই, কিন্তু শেষ কিছুদিন ধানের অভাবের জন্য চাল পাচ্ছি না, তাই একটু সমস্যায় পড়েছি। সে কি, বিমলের এই খেতে তো অনেক ধান আছে, এতে আপনার সাহায্যই হবে। হ্যাঁ, সেই কারণেই তো এলাম। বিমল, তোমার এই ধান তুমি আমায় বিক্রি করবে? এমন হলে সে যে আমার সৌভাগ্য হবে বাবু। আমি আজকেই সব ধান কাটতাম। আপনি যখন বললেন, আমি এই ধান কেটে আপনার বাড়ি দিয়ে আসবো। না না, সেটার দরকার হবে না। তুমি শুধু কেটে রাখো, আমার লোক এসে বোঝাই করে নিয়ে যাবে। বেশ। সব ধান চলে এসেছে, আর তোমাকে আমি এখন ডেকেছিলাম তোমার টাকাটা দেবো বলে, কিন্তু এনারা দুজন এখানে কেন বুঝলাম না। এনারা আমার বাড়ি দখল করেছেন,
আমি নাতে টাকা দিতে পারিনি বলে তাই আজ সরাসরি এখানেই ডেকে পাঠালাম। আপনার সামনে আমি সব টাকা শোধ করে দেব, যাতে এনারা আমি টাকা দিয়ে দিয়েছি সেটা অস্বীকার করতে না পারে। বেশ, তাই করো, আমি নয় সাক্ষী হয়ে রইলাম। বিমল, তোকে এতদিন মনে মনে বোকা ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুই চালাক কম নোস। অবশেষে 6 মাস পর আমি আমার বাবার ভিটেতে উঠতে পারলাম। এখন এই বাড়িও আমার, আবার আমার কাছে টাকাও আছে। সেই টাকা দিয়ে আমি আবার চাষ করতে পারবো। এই জাদুকরি জিনিসগুলো আমার জীবন বদলে দিল। এরপর থেকে বিমল আবার তার বাড়িতে থাকা শুরু করলো, আর সময়ের সাথে সাথে সে যত চাষ করতে লাগলো তার ফলন আরো ভালো হতে থাকলো। টাকা জমিয়ে জমিয়ে সে আরো জমি কিনলো আর ভালো করে চাষ করতে লাগলো।